খালেদ মহিউদ্দিন, আজ আমরা পেয়েছি সংসদের বিরোধী দলের নেতা এবং জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জনাব জি এম কাদেরকে। জনাব জি এম কাদের, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমি একটু যেহেতু আমরা আজকে দেখছিলাম যে আমরা যখন এর আগে আপনার সাথে কথা বলেছিলাম সেটি ছিল হচ্ছে ২০২২ সালের ১৫ জুলাই। তো সেই প্রসঙ্গেও দু একটি বিষয় এবং আপনি ইদানিং যে বিষয়গুলি নিয়ে কথা বলছেন সংসদের বাইরে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। তো প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে এই সর্বশেষ জাতীয় নির্বাচনের ঠিক আগে আগে আপনি ভারতে গিয়েছিলেন এবং ভারত থেকে আসার পরে আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আপনি বলেছিলেন যে সেটি বিষয়টি নিয়ে আপনি পরে আলোচনা করবেন বা পরে জানাবেন। আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পিছনে ভারতের স্পষ্ট ভূমিকা ছিল কিনা, মানে ভারত আওয়ামী লীগের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আপনাকে নির্বাচনে আসার পরামর্শ বা উপদেশ দিয়েছিল কিনা, জনাব জি এম কাদের? না, সেরকম কোনো কিছু বলা হয়নি। আহ, আমার আমাকে তো বলবো না? জি জি কথা জি বোঝা যাচ্ছে কি? জি 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 একদম বোঝা যাচ্ছে, জি আচ্ছা। আপনি বলেন। না, ওখানে আমাকে যেটা আমার ভুল হয়েছে যে আমি খুব অফিসিয়াল ওয়েতে কথাটা বলেছি সাংবাদিকদের এখানে এসে। আমার সঙ্গে দীর্ঘদিন থেকে উনাদের সম্পর্ক ছিল এবং আমাদের আগে আমাদের যে আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদের সঙ্গে উনার খুব ভালো সম্পর্ক ছিল ভারতের সরকারের, সবসময় সব সরকারের সঙ্গেই। তো আমাদের পার্টিটা যখন একটা সময় আসলো, আমি যখন চেয়ারম্যান হলাম কিছুদিন পর থেকে উনারা বলছিল যে, "আপনি আমাদের মানে আমরা চাই যে আপনার সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক ভবিষ্যতে। আপনাদের মতো রাজনৈতিক দল ভালো করলে আমরা মনে করি যে ভারতের পক্ষে এটা কাজ করবে।" তো এইসব ব্যাপারে নির্বাচনের ব্যাপার নয়, অন্য সব ব্যাপারেই আলাপ হয়েছিল যে আপনারা রাজনীতি করলে আপনাদেরকে আমরা দেখবো, যাতে করে মানে দে ওয়ান্টেড টু সি দ্যাট আমরা যদি ভালো করতে পারি তাহলে আলটিমেটলি তারা মনে করে যে তাদের স্বার্থ সংরক্ষণ হবে বা তারা তাদের দেশের যেটা কনসার্ন এগুলো আমরা অন্য দলের তুলনামূলকভাবে ভালো করে দেখতে পারবো। তো এটাই কথা ছিল। তো এগুলো কথার মধ্যে তো অনেক কথা আসে। আমি সেজন্য হঠাৎ করে এখানে এসে অফিসিয়ালি মানে বলতে গিয়ে খুব টায়ার্ড ছিলাম। আর আমি তো রেডিও ছিলাম না এত প্রেসের জন্য। আমি মনে করছি পরের দিন আমি সংবাদ সম্মেলন করে কথা বলবো। সেজন্য আমি কথাটা এভয়েড করার জন্য তখন বলেছিলাম যে আমি এটা অফিসিয়াল বিষয়। এগুলো একেবারে ২ পক্ষ থেকে অনুমতি ছাড়া বলা ঠিক হয় না যেকোনো বিষয়। এটা একটা ফরমাল কথা আমি বলেছিলাম। এটাকে বিভিন্নভাবে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, ইন্টারপ্রেট করা হয়েছে। তারা এরকম কোনো সময় প্রেশার দেয়নি, কোনো সময় কিছু বলেনি। তাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি কোনো বিষয়ে, যেমন আমরা অন্যান্য অ্যাম্বাসিডারের সাথেও আমার কথা হয়েছে, তাদেরকেও আমি সবসময় জিজ্ঞাসা করতাম ইলেকশনের ব্যাপারে, রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে, আর সামনে কি হতে পারে, নির্বাচনের পরিস্থিতি কি হতে পারে, নির্বাচনের পরে কি হতে পারে, নির্বাচন হবে কি হবে না, এসব ব্যাপারে আমি তাদের সঙ্গে আলাপ করতাম আমার নিজের ধারণা নেওয়ার জন্য যে নির্বাচনটাকে ফেস করার পরিবেশ পরিস্থিতিটা কি হবে, আমাদের দেশের পরিস্থিতির চেয়ে ইন্টারন্যাশনাল পরিস্থিতি এখানে একটা বড় রোল প্লে করছিল এবার। তো আমি সেটা জানার জন্য চেষ্টা করতাম সবসময়। এটাই ছিল আমার কনসার্ন, যে আই ওয়ান্টেড টু নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আপনি তো শুধুমাত্র একটি সংসদের বিরোধী দলের নেতা বা একটি দলের চেয়ারম্যান বা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনি নিয়মিত পত্রপত্রিকায় লিখেন। আমাদের সাথে কথা বলার সময় আমরা রাজনৈতিক বিশ্লেষণ ধর্মীতা অনেকটা টের পাই। আমি একটা প্রশ্ন করতে চাই যে ভারত যে আওয়ামী লীগের সাথে কথা বলে বা জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক রাখতে চায়, আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায়, ভারত এইখানে পিক এন্ড চুজ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই কেন করে? মানে বিএনপির সাথেও কি এরকম তারা সুসম্পর্ক রাখতে চায় বা তারা এরকম করে পরামর্শ উপদেশ দেয়? মানে আপনার কি মনে হয় যে ভারতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বেশি ভালো সম্পর্কের ইয়েটা কি? পাশাপাশি আমি গতবারও আপনাকে এই প্রশ্নটি করেছিলাম। এইটা যদি আপনি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে ভারতের আশীর্বাদে বা দিল্লির আশীর্বাদটা কি খুব জরুরি বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য বা আসার জন্য বা রাখার জন্য? প্রথম কথাটা কি ছিল? প্রথমটা যে হলো প্রথমটা ছিল যে হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক? বিএনপিকেও কি ভারত আচ্ছা, একটি আচ্ছা। আমি রেগুলার? এটা জি। না, এটা আমি বলছি। বিএনপির সঙ্গে আমি তো 96 থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি। বিএনপিও ক্ষমতায় এসেছিল। বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল এবং এখনো আ আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে, এখনো রাখছে। তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে। তাদের সিকিউরিটি কনসার্ন। তারা অফিসিয়ালি যেটা আমাকে জানিয়েছে বা আমাদেরকে সবসময় প্রায় ওপেনলি তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার এবং সেখানে যদি আমরা এরকম কোন
কোনো দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষে অবস্থান নেবে, সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয় ফ্রম দ্য সিকিউরিটি পার্সপেক্টিভ। ওই জন্য তারা চায় যে এমন গভর্নমেন্ট আসুক যারা অন্ততপক্ষে এইসব বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ওখান থেকে আমাদের ইনফিল্ট্রেশন হবে না, যেটা আগে হয়েছে, যেহেতু উলফা টুলফার ব্যাপারে তারা অনেক সময় ডিস্টার্ব ছিল। তো এইসব কারণে তারা চাচ্ছিল, এবং তারা বিএনপির সঙ্গেও এগুলো ব্যাপারে বিভিন্ন সময় আলাপ করেছিল, এবং আমার জানা মতে বিএনপিও অনেক ক্ষেত্রে তাদের সাথে এগুলো ব্যাপারে একমত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক সেই বিশ্বাসযোগ্যতাটা ভেঙে গেছে কোনো কারণে। এটা ওনারা ভালো বলতে পারবেন, এটার ব্যাপারে আমি ডিটেলটা আমি ওনাদের ব্যাপার কেন হয়েছে কি হয়েছে আমি জানি না। ওনারা ভালো সম্পর্ক এখন রাখছেন কিনা বা আমাদের মতো তাদের একই সম্পর্ক কিনা সেটাও আমি জানি না। তবে আমি যতটুকু জেনেছি সেটা বললাম যে ওনাদের ভালো বিএনপি সম্পর্কে ওনাদের যথেষ্ট সফট কর্নার আছে আমার কাছে মনে হয়েছে। জনাব সার্জিস আলম, আপনার কাছে আসি। জনাব সার্জিস আলম, আবারও আপনাকে অভিনন্দন জানাই নতুন জীবনের জন্য। আমরা দর্শকদের কাছে একটু বলে রাখি, জনাব সার্জিস আলম আমাদের সাথে একটু পরে যুক্ত হয়েছেন, কিন্তু যুক্ত হয়েছেন এখন। নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সার্জিস। আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা। তার আগেই আপনার সহকর্মী, সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি, জনাব হাসনাত আবদুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক। আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা ৩২ নম্বরে বাড়ি ধূলিসাৎ করা যখন শেষ দিকে, তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকালকের ৩২ নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল? আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয় না, নাকি আমার এটা বোঝার ভুল? আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন। যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি, জনাব রেজাল করিম রনি বলেছেন যে এইটা আরও আগেই ভাঙা দরকার ছিল, এটা ৫ আগস্টে এটা ভাঙা দরকার ছিল, গতকাল এটা অনেক দেরি হয়ে গিয়েছে। এটা ছিল মোটামুটি ওনার সার্বিক অবস্থান। উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন। জনাব সার্জিস আলম, আপনার কাছে একটু। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয়, এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে, সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি নেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে, সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এত বড় একটি হত্যাযজ্ঞ ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান, তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয়। আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না। সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থানের ক্ষেত্রে। জনাব সার্জিস আলম, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন? আমি তার বক্তব্যের আংশিক শুনেছি, যে আংশিক ক্লিপগুলো আমরা আমি একদমই একাডেমিক ডিসিশন জানতেছি কেন শুনছেন। যেমন আমার কোনো শোনার দরকার হয় নাই, আমিও শুনি নাই ভাই, আমার শোনার কোনো দরকারই হয় না। আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে চাই। না, প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তব্যের ইন্টারেস্টিং পার্টগুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড 1 মিনিটের ক্লিপ আকারে সামনে চলে আসে। এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল, যেই জায়গায় ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে, যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে 6-8 মাস আগে যে কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন, সেম সিম্প্যাথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন। এবং আপনার কাছে কি সিম্প্যাথি, মানে আপনি কি সিম্প্যাথি ওনার জন্য সিম্প্যাথি পাইছিলেন? আপনি মানে ওনার জন্য সিম্প্যাথি হয়েছিল ওনার বক্তব্য শুনে? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানে এই যে আমি কেন এই প্রশ্ন করতেছি, যে আমার কাছে মনে হয় গত 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন। এর মধ্যে গত 10 বছর ধরে, বিশেষ করে 2014 সালের পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন। জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী, বিডিবিতে ছিলেন, ইয়াতে ছিলেন, জোর করে দিচ্ছেন। আমাদের জোর করে শুনতে হয়েছে। এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না। এবং ওনার কি সেই প্রভাব, সেই ইনফ্লুয়েন্স, মানে 100 ভাগের 1 ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে? আপনার কাছে কি মনে হয় জনাব সার্জিস? না দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে, মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না। মানুষ হয়তো বা মানুষের ভিতর আমার মনে হয় এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো 5ই আগস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল, যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে, মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না।
এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল, যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য, যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল, দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল, সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে, যখন দেখছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয়ে তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে, তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে। তখন এই মানুষগুলো সামগ্রিক ক্ষোভের একটি, আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল, যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে মানুষ। এইটা কি এরকম হইতে পারে জনাব সার্জিস আলম? ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই, আমারও কন্ট্রোল নাই, শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক, সেটা ফ্যাক্ট না। তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক, যেটা মানুষ এক্সপেক্ট করে, ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গীরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পর কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2, 3, 4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে, আওয়ামী লীগের সবাই, আমরা যে স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল, এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থক